বড্ড মন খারাপ আজ, বড্ড মন খারাপ। এ ছবি দেখে হতে পারে নেহাত সন্দেহের বশে এক কিশোরকে উল্টো করে ঝুলিয়ে শুধু মার নয়, ইলেকট্রিক শক। সন্দেহটা কি? কিশোর মোবাইল চুরি করেছে। আচ্ছা, যদি সত্যি করে থাকে, পুলিশ নেই? পুলিশের হাতে তুলে দেওয়া যায় না? থানায় গিয়ে অভিযোগ করা যায় না? কেন এভাবে শাস্তি? আমি সত্যিই জানি না এই বিভৎসতার কি ব্যাখ্যা হতে পারে। কলকাতার একেবারে কাছে রবীন্দ্রনগরের এই ছবি আমাকে স্তব্ধ করে দিয়েছে। তবে মন খারাপের এটা ছিল শুরু। বর্বরতা, নৃশংসতা দেখার আরো অনেক বাকি ছিল। সেটা বুঝলাম কালনার ওই ছোট্ট ছেলেটিকে দেখে। ভালো করে দেখুন আপনি, ও হাঁটতেই পারছে না। অভাবের সংসার, সুদিনের আশায় গুজরাটে ছেলেকে কাজে পাঠিয়েছিলেন মা বাবা। তারপর কোন ক্রমে ছেলে বেঁচে ফিরেছে। ব্যাস বেঁচে আছে, শরীরে প্রাণটুকু আছে, না হাঁটতে পারে। আর চেহারা, খাবার নষ্টের অভিযোগে এইভাবে শাসন। কিশোরের সারা শরীর জুড়ে ক্ষত, দগদগে ঘা, সহ্য করা যাচ্ছে না। কালনারি ছোট্ট ছেলেটিকে কোনো মতে একজনের সঙ্গে ট্রেনে তুলে হাত ঝেড়ে ফেলেছেন অভিযুক্ত মালিক। আর রবীন্দ্রনগরের কারখানার ওই মালিকরা, তারা তো ভিডিও আপলোড করেই কারখানা ছাড়ে। আচ্ছা, এত সাহস আসে কোথা থেকে? আর্থিকভাবে পিছিয়ে পড়া দুই পরিবারের দুই কিশোর, দুবেলা দুমুঠো পেট ভরে খাবার পায় না যারা, কারখানায় কাজ করতে বাধ্য হয় সাবালক হওয়ার আগেই। তাদের এই মর্মান্তিক দুর্গতি, দুর্বল বলেই মালিকের সহজ শিকার। মন খারাপ, বড্ড মন খারাপ। নৃশংসতা, বর্বরতা মনটা বিষিয়ে দিচ্ছে। আমাদের যখন এসব দেখে মন খারাপ, তখন একবার ওদের দেখুন। ওদের মন ফুরফুরে, একেবারে আকাশে উড়ছে, বিজয় উল্লাস রীতিমতো। কাদের জানেন? দেখুন, যারা জেল ভেঙে বেরিয়েছেন সেই কয়েদিদের দেখুন। পাকিস্তানের করাচির জেল ভেঙে কয়েকশো কয়েদি পালিয়েছে। জেল ভেঙে রাস্তায় বেরিয়ে ওদের উৎসবটা দেখুন, ওদের হাবভাবটা দেখুন, যেন বিরাট কাজ, বিরাট সাফল্য। রাস্তায় তো রীতিমতো কয়েদিদের মিছিল, দেখুন ছবি। जेल दौड़ के आ रहे हो? जेल सही है जेल दौड़ के आ रहा है। 2.5 साल से जेल में था, 2.5 साल से। हाँ, साथ ही नहीं मिले तो फायदा क्या हमारा? कितने बंदे आए हो? कितने तुम्हारे को पता होगा। पूरा जेल किए, पूरा जेल किए। এইভাবে কেউ জেল ভেঙে, কেউ না কয়েকশো জন পালাতে পারে? দেশটার নাম পাকিস্তান হলে সব সম্ভব। কারো পৌষ মাস তো কারো সর্বনাশ, উল্টোটাও বলা যেতে পারে। কারো সর্বনাশ তো কারো পৌষ মাস। পাকিস্তানের করাচির মালির জেলের ঘটনা তাছাড়া আর কিচ্ছু নয়। সোমবার রাতে ভূমিকম্প হয় হালকা। এই হালকা কম্পন অনুভূত হতেই প্যানিক তৈরি হয় কয়েদিদের মধ্যে। ব্যাস, ওটাই সুযোগ। সেই সুযোগে দৌড়াদৌড়ি, ছোটাছুটি। বেশ কিছু কয়েদি এক জায়গায় জড়ো হয়ে জেলের মূল ফটক ভেঙে বেরিয়ে আসে। কয়েদিদের বের করছিল জেল কর্তৃপক্ষই সেল থেকে ভূমিকম্পের জন্য। সেই সুযোগ নিয়ে কয়েদিরা পগার পার। তারপর সব ভোঁ ভা, জেলের দেওয়াল, ফটক ভেঙে চম্পট। ছবি দেখুন, গত রাতে করাচির রাস্তার ছবি। যাদের হেঁটে যেতে দেখছেন, এরা জেল ভাঙা কয়েদি। শুনুন, ওদের মুখেই শুনুন। जिसे गेटे खुले सबने बोला कि भागो। जो बैरिक था वो तुम लोगों ने तोड़ा था, खुद जोर लगा के। पुलिस वाले को मारे तुम लोगों ने? नहीं। কি নিশ্চিত হয়ে হেঁটে যাচ্ছে জেল ভাঙা কয়েদিরা? করাচি বলেই সম্ভব। আর পাকিস্তানের পুলিশ প্রশাসন কি বলছে এই কাণ্ডের পর, তা আরো অবাক করে দেবে আপনাকে। जो निकल गए हैं वो निकल गए, जो निकल गए हैं वो निकल गए। बाकी जो जेल में अंदर हैं, अभी इनकी काउंटिंग करेंगे तो पता चलेगा। जो निकल गए हैं वो निकल गए, जो निकल गए हैं वो निकल गए। অনেকটা সেই যা গেছে তা যাক, এমনটাই শোনালো না? আর কি বা করবে, দেশটার নাম পাকিস্তান। তবে আমি আপনাদের বলবো, পাকিস্তান যতই দুর্বল অসহায় হোক না কেন, ওদের থেকে সাবধান।
যে কোনো দিন যে কোনো মুহূর্তে আপনি হয়ে যেতে পারেন পাক চক্রান্তের শিকার। চারপাশে এত মন খারাপের ছবি, তার মাঝে হঠাৎ মরুদ্যানের মতো যদি প্রেমের হাতছানি আসে, অনেকেই বুঝে ওঠার আগেই ফাঁদে গিয়ে পড়বেন। যা জানতে পারছি তাতে এই দুর্বলতাটাকেই কাজে লাগাতে চায় পাকিস্তান। মানে আপনার মনকে ফুরফুরে করার দায়িত্ব নিয়ে আপনাকে বিপদে ঠেলবে পাকিস্তান। দিকে দিকে প্রেমের ফাঁদ, হানি ট্র্যাপ। সোশ্যাল মিডিয়ায় ভারতীয় মহিলাদের নাম ব্যবহার করে ভুয়ো প্রোফাইল তৈরি করে চলছে প্রেমের খেলা। সেই ফাঁদে পা দেওয়া মানেই শত্রুর হাতের তাস। এরপর আপনার রিমোট কন্ট্রোল পাকিস্তানের হাতে। তাই অজানা অচেনা বন্ধু থেকে সাবধান। মন খারাপের কথা যদি বলি, তাহলে অনুব্রত মণ্ডলকে বাদ দেওয়া সম্ভব? অনুব্রতর তো ভীষণ মন খারাপ। কেউ যদি মরিয়া হয়ে অসুস্থ হতে চায়, তাহলে তার মন কি করে ভালো থাকে? পুলিশকে অকথ্য ভাষায় হুমকি দেওয়ার পর দলের বকুনি কানমোলা খেয়ে নিশ্চয়ই দাদার মন এমনি খারাপ। তার ওপর সারাক্ষণ চিন্তা হচ্ছে কি করে অসুস্থ হব। ওই কোট আনকোট অসুস্থ, কি করে অসুস্থ হওয়া যায় ভেবে উপায় বের করেছেন অনুব্রত। আপাতত ঘরবন্দি। আসলে নিজেকে ঘরবন্দি করে রাখছেন তিনি। একেবারে দেওয়াল তুলে দিয়েছেন বাইরের সমাজের সঙ্গে নিজের, যাতে কোনো খবর দেওয়াল পেরিয়ে বাইরে না যায়। তিনি সুস্থ না অসুস্থ সেসব নিয়ে কোনো চর্চার অবকাশই দিতে চান না বাইরের লোকজনকে, মিডিয়াকে। পুলিশের হাজিরা এড়িয়ে মেডিকেল সার্টিফিকেট দিয়েছেন, সেখানে বেড রেস্টের নিদান দিয়েছেন ডাক্তার, সেখানেও বিতর্ক। এইবার শান্তি তো নেই। যতটুকু খবর পাচ্ছি, ওই দেওয়ালে কান পেতে অনুব্রত মণ্ডলের জীবনে এখন একটাই টার্গেট, কি করে অসুস্থ, কোট আনকোট অসুস্থ হওয়া যায়। পুলিশের সমন পাওয়ার পরেও পার্টি অফিস গিয়েছিলেন অনুব্রত। ব্যাস, সবাই রেড়ে করে ময়দানে। আপনি পার্টি অফিস যাচ্ছেন, হাজিরা দিতে যাচ্ছেন না। এরপরই অনুব্রত বেড রেস্ট বলে ঘরে দৌড় দিয়েছেন, একদম খিল এঁটে ঘরে। আচ্ছা, বাড়িতে তিনি নড়াচড়া করছেন না বিছানায় শুয়ে আছেন? মাছের জল দিয়ে ভাত খাচ্ছেন নাকি সত্যি খুব টেনশনে খাওয়া দাওয়া ছেড়েছেন? আসলে অসুস্থ হওয়া মুখের কথা নয়, মানে যখন আপনি চাইবেন তখন অসুস্থ হওয়া, তাই না? শরীর তো আর আপনার ডিরেকশনে অসুস্থ হবে না। কিন্তু অনুব্রত চাইছেন এখন অসুস্থ হতে। অগত্যা মন গেছে বিগড়ে। তার লক্ষ্য একেবারে চাক্ষুষ নিজেকে অসুস্থ প্রমাণ, আর সেই প্রমাণে এখন চলছে কেষ্টর সংযম পর্ব। একদিকে যেমন অনুব্রত মণ্ডল সংযমী, ঠিক তেমনি যে ছবি ধরা পড়ছে তাতে কিন্তু কিছুটা হলেও বলা যেতে পারে তার ঘনিষ্ঠ যারা তারাও বেশ সংযমী। কারণটা কি? কারণ দল কড়া বার্তা দিতে পারে। এই বার্তা যখনই সামনে এসছে, ঘুরপাক কাটছে জেলা রাজ্য রাজনীতিতে, তখনই কার্যত বলা যায় ঘনিষ্ঠরা যে দূরত্ব মেনটেন করছে অনুব্রত মণ্ডল থেকে, এটা কিন্তু এই সম্প্রতি কয়েকদিনের ছবিতে প্রায় স্পষ্ট। ঘরবন্দি হয়েও কি বিড়ম্বনা এড়াতে পারছেন অনুব্রত মণ্ডল? বীরভূম জেলে ফোনের পর ফোন বেজে চলেছে, কন্ট্রোল রুমে তিষ্ঠনো যাচ্ছে না, শুধু ফোন। কার ফোন? জনতা আর পাবলিকের ফোন পুলিশের কন্ট্রোল রুমে। কেন? প্রশ্ন একটাই, অনুব্রতকে ছেড়ে রেখেছেন কেন? কেন গ্রেফতার করছেন না? পাবলিক বলছে পুলিশকে। পুলিশ কন্ট্রোল রুমে আসা সেই ফোনের অডিও এখন ভাইরালও হয়েছে। নমস্কার, কন্ট্রোল সুজি। হ্যাঁ, বলছি অনুব্রতদা কি হলো, অ্যারেস্ট হলো লাস্ট পর্যন্ত? মানে উনি ঠিক বলেছে কি ভুল বলেছে, এটার কোনো রিপোর্ট নেই? না, সত্যি শান্তি নেই। থানার আইসিকে কদর্য ভাষায় আক্রমণ করে কেষ্ট যে কি বিপদ ডেকেছেন। মন খারাপের খবরের কি আর শেষ আছে বলুন? ফুলের মতো ফুটফুটে মেয়ে সানার পরিণতিও তো মনটা খারাপ করে দেয়। হোক না পাকিস্তানি, একটা ফুটফুটে তরতাজা প্রাণ তো। সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার সানা ইউসুফ পাকিস্তানের মেয়ে। ইসলামাবাদে সানার বাড়িতে ঢুকে তাকে গুলি করে মেরেছে দুষ্কৃতীরা। বাচ্চা একটা মেয়ে, ঠিক যেন পুতুল, তাকে গুলি করেছে দুষ্কৃতীরা। কিন্তু কেন? এই মাত্র কটা দিন আগে নিজের জন্মদিনের ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করেছিল সানা। তার সঙ্গে দুষ্কৃতীদের কি সম্পর্ক, কি শত্রুতা? উত্তর নেই।
শোনা যাচ্ছে এই খুনের আসল মোটিভ তথাকথিত অনার কিলিং। খাইবার পাখতুনখোয়ার কিশোরী সানার এই আধুনিক হাসি খুশি ছবি অনেকেই মানতে পারেননি। পাকিস্তানি মেয়ে সানা ইউসুফ, সে এত খোলামেলা ভাবে ভিডিও সোশ্যাল মিডিয়ায় আপলোড করবে, নিজেকে মেলে ধরবে, দাও মেরে। মূলত টিকটক প্ল্যাটফর্মে ভিডিও আপলোড করতেন সমাজকর্মীর সন্তান সানা। ছোট ভিডিওয়ে থাকতো নারী ক্ষমতায়ন, শিক্ষার কথা। তাতে কি রাগ নিজেদের সমাজের রক্ষক বলে দাবি করা কিছু মানুষের? আসলে এটাই পাকিস্তানের হাকিকত। নারী শিক্ষা, মহিলা ক্ষমতায়ন, এসব তো শুনলেও পাপ। 2025 সালে পৌঁছেও ওই দেশে এটা অপরাধ। সানা প্রথম নন। কয়েক মাস আগে পাকিস্তানে খুন হয়ে যান হীরা নামে আর এক কিশোরী ইনফ্লুয়েন্সার। সোশ্যাল মিডিয়া ভিডিও আপলোড করা পছন্দ ছিল না তার মা বাবার, তাই খুন। মনে করুন 2016 পাকিস্তানে খুন হন সোশ্যাল মিডিয়া স্টার কান্দিল বালুচ। খুনের অভিযোগে গ্রেফতার হয়েছিল কান্দিলের নিজের ভাই। গত 9 বছরে দুনিয়া জেট গতিতে এগিয়েছে, কিন্তু পাকিস্তান এক কদমও এগোতে পারেনি। সানা ইউসুফের খুন তার প্রমাণ। পাকিস্তান দেশটাকে যত দেখি তত অবাক হই। নিজের দেশের ভবিষ্যৎ সানা ইউসুফের মতো ফুটফুটে মেয়েরা মরে যায়, সেদিকে কোনো খেয়াল নেই। মাথা ব্যথা শুধু জঙ্গি চাষ আর মিথ্যে প্রচার নিয়ে। আর মিথ্যে বলতে বলতে কখন যে ফাঁক গলে কোন সত্যি বেরিয়ে আসে। ভারতের প্রত্যাঘাতের নাকি দুরন্ত জবাব দেওয়া গিয়েছে। পাকিস্তানের বুনিয়ান উল মারসুস নাকি ভারতকে নাড়িয়ে দিয়েছে, মানে ওদের অপারেশন সিঁদুরের কাউন্টার। মিথ্যা প্রচারের তো কিছুই বাকি রাখেনি ওরা। এবার সেই বুনিয়ান উল মারসুস নিয়ে পাকিস্তানি ডসিয়ারে আরো অবাক করা তথ্য। ভারত পাকিস্তানের কোন কোন এলাকায় অভিযান চালিয়েছে ভিডিও দেখিয়ে জানিয়েছিল বিদেশ মন্ত্রক। সাংবাদিক বৈঠক করে ছবি প্রকাশ করেছিল ভারত। এবার পাকিস্তান ডসিয়ারে বলছে আরও নাকি অন্তত 8টা জায়গায় এয়ার স্ট্রাইক করেছে আমাদের বাহিনী। পেশাওয়ার, ঝাং, সিন্ধ প্রদেশের হায়দ্রাবাদ, পাক পাঞ্জাবের গুজরাট, গুজরানওয়ালা, বাহাওয়ালনগর, অ্যাটক, চরেও নাকি ভারতীয় বাহিনী হামলা করেছে। দাবি পাকিস্তানের ডসিয়ারে। বলছি না, এই দেশটাকে যত দেখি তত অবাক হই। ওদের সত্যি আর মিথ্যে আলাদা করা খুব মুশকিল। চাল আর কাঁকড়ের মতো মিলেমিশে থাকে। পাকিস্তানের এই দাবি যদি ঠিক হয়, তাহলে সীমান্ত থেকে 1000 কিলোমিটারের বেশি দূরে গিয়ে স্ট্রাইক করেছে ভারত। আর এটা করতে পেরে ভারত প্রকাশ্যে আনলো না। তাহলে কোনটা সত্যি? বিশেষজ্ঞরা বলছেন পাকিস্তানের এই ডসিয়ার আসলে প্রোপাগান্ডা, ভারতের বিরুদ্ধে বদনামের, মিথ্যে অপবাদের, আন্তর্জাতিক একটা মত তৈরির চেষ্টা ভারতের বিরুদ্ধে। আপনারা বলবেন দেশের সেনার সাফল্য প্রতিপক্ষ মেনে নিলে আপত্তি কিসের? আমি বলবো পাকিস্তানের ডসিয়ারে নেপথ্যে থাকা আসল সত্যিটা। আমাদের দেশের সেনাবাহিনী ছবি ভিডিও দেখে বারবার দাবি করেছে এক এবং একমাত্র জঙ্গি আর সামরিক ঘাঁটিতেই স্ট্রাইক করা হয়েছে। আর নতুন দাবি করে পাকিস্তান বোঝাতে চাইছে ভারত যা বলছে তার থেকে বেশি, অর্থাৎ দেশের সাধারণ পাক নাগরিকদের ওপর হামলা করেছে ভারত, যা সর্বৈব মিথ্যে। সংসদের বিশেষ অধিবেশনের দাবিতে এককাট্টা বিরোধীরা। সংঘর্ষ বিরতি নিয়ে প্রশ্ন বিরোধীদের। সংঘর্ষ বিরতিতে ট্রাম্প হস্তক্ষেপ নিয়ে প্রশ্ন। সিডিএস এর যুদ্ধ বিমান ক্ষয়ক্ষতি নিয়ে প্রশ্ন। অপারেশন সিঁদুর নিয়ে বিশদ তথ্যের দাবি। পাকিস্তানের বিরুদ্ধে আর কি পদক্ষেপ? সরকারের কাছে জবাব চাইছে বিরোধীরা। These decisions are not made at only parliamentary level. This is made at the top levels of the party. अगर प्रेसिडेंट ट्रम्प से कहने से आप युद्ध विराम कर सकते हो, तो देश की जो मुख्य अपोजिशन पार्टी के कहने से आप स्पेशल सेशन क्यों नहीं बुला रहे हो? বাংলায় 26-এর বিধানসভা নির্বাচন আগে জাতীয় স্তরে তৃণমূল কংগ্রেস বিভিন্ন বিরোধী রাজনৈতিক দলগুলিকে এক ছাতার তলায় আনতে সক্রিয়। এবার ইস্যু সংসদের বিশেষ অধিবেশন ডাকা।
সংসদের বিশেষ অধিবেশন ডাকার দাবি শুরু হয়েছে পহেলগাঁও জঙ্গি হামলার পর থেকেই। তার পরবর্তীতে অপারেশন সিঁদুর এবং ভারত পাক যুদ্ধের আবহ যখন চলেছে, তখন বিরোধী রাজনৈতিক দলের কেউ কেউ বিশেষ অধিবেশন ডাকার দাবি জানিয়েছে। তৃণমূল কংগ্রেসের সাংসদদেরও দিল্লিতে ডেকে এই অধিবেশনের দাবি জানানো হয়েছে। এবার তৃণমূল কংগ্রেসের উদ্যোগেই কনস্টিটিউশন ক্লাবে একটি বৈঠক হলো। মঙ্গলবারের সেই বৈঠকের যে একটি চিঠি তৈরি হলো, যে চিঠিতে রাহুল গান্ধী, অখিলেশ যাদবদের পরেই সই করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। কথায় বলে ধর্মের কল বাতাসে নড়ে। বিশ্বের বিভিন্ন দেশে গিয়ে পাকিস্তানের সন্ত্রাসবাদী চেহারা তুলে ধরছেন আমাদের দেশের সাংসদরা। এর একবার ঝুলি থেকে বেড়ালটা বেরিয়ে পড়ল। ইসলামাবাদের সন্ত্রাসবাদী চেহারা আবার দিনের আলোর মতো স্পষ্ট হলো সে দেশের বিধানসভার স্পিকারের কথায়। একবার শুনুন, ভালো করে মন দিয়ে শুনবেন মালিক মোহাম্মদ আহমেদ খানের কথা। मेरा सैफुल्लाह कसूरी साहब के निस्बत प्रोफेसर सलाह साहब के साथ मेरी तल्लुकदारी किसी ऐसी बुनियाद की वजह से नहीं है। मेरा एक रिश्ता है हाफिज सईद साहब के साथ। এই স্পিকার আবার পাকিস্তানের মন্ত্রীও, তাহলে একেবারে স্পষ্ট পাকিস্তান সন্ত্রাসবাদীদের পরম স্নেহে লালন পালন করে। পাঞ্জাব প্রদেশের বিধানসভার স্পিকার তো তাই বললেন। আচ্ছা, সন্ত্রাসবাদের লাগাতার মদত দিয়েও পাকিস্তান অস্বীকারের যে ন্যাকামো করে, সেটাই তো বিশ্বের সামনে তুলে ধরেছেন ভারতের সাংসদরা। বিশ্বের দরবারে এক প্রস্ত ন্যাকামি করতে পহেলগাঁওয়ে সন্ত্রাসবাদী হামলার চক্রান্তকারী পাকিস্তান তাদের দেশের প্রতিনিধিদের বিভিন্ন দেশে পাঠাচ্ছে। লাভ হবে না কিছু। ইসলামাবাদ যতই চেষ্টা করুক, সত্যি সকলের সামনে আসছে, আসবেও। मलिक रशीद साहब के साथ उनका भाइयों जैसा रिश्ता है। हमें इनके साथ इस मरकजी मुस्लिम लीग को हम अपनी दूसरी जमात समझते हैं और हम समझते हैं कि ये लोग पाकिस्तान की खिदमत करने वाले लोग हैं। হাফিজ সঈদ ও তার বাবা বন্ধু ছিলেন প্রকাশ্যে বলা এবং পহেলগাঁও হামলার মাস্টারমাইন্ড জঙ্গি সাইফুল্লাহ কাসুরিকে সমর্থনই শুধু করেননি স্পিকার মন্ত্রী মালিক মোহাম্মদ আহমেদ খান। পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের বিধানসভার স্পিকার যে রাজনৈতিক কর্মসূচিতে হাজির ছিলেন, যেখানে তার বক্তব্যের ভিডিও ভাইরাল হলো, সেই কর্মসূচিতে তার পাশেই বসেছিল সাইফুল্লাহ কাসুরি, মাস্টারমাইন্ড অফ পহেলগাঁও, এবং মুম্বাই হামলার মূল চক্রী হাফিজ সঈদের ছেলে তালহা সঈদ এবং লস্কর জঙ্গি আমির হামজা। এরপরে আর ইসলামাবাদের নিমকি ন্যাকামো কোনো কাজে আসবে না। পাকিস্তান ইজ ইকুয়ালস টু সন্ত্রাস, স্পষ্ট। সন্ত্রাসবাদীদের অভিভাবক পাকিস্তান, স্পষ্ট। ভারত পাক সংঘর্ষে এখন বিরতি, কিন্তু তাতেও আমাদের শান্তি নেই। কারণ হানি ট্র্যাপ, চর চক্র, গোটা দেশে পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় চর তৈরি করার চেষ্টা করছে পাকিস্তান। বীজ ছড়িয়ে রেখেছে। বীজটা কিসের? মধুর, হানি। ওই হানি তো ট্র্যাপ, মধুটা প্রেমের। সামরিক ক্ষেত্রের গোপন তথ্য হাতাতে জায়গায় জায়গায় প্রেমের ফাঁদ পেতেছে শত্রুপক্ষ। আর সেই ফাঁদে পা দিয়েই পাকিস্তানের হয়ে চরবৃত্তির কাজে জড়িয়ে পড়েছেন অনেকে। গোয়েন্দাদের মতে শুধু সামরিক বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা নন, হানি ট্র্যাপের শিকার হতে পারেন আপনিও, এমনকি আমিও। সাবধান, সাবধান করার দায়িত্ব আমি নিচ্ছি, কারণ আমি যা বলি সত্যি বলি। পাকিস্তানের হয়ে চরবৃত্তির অভিযোগে এখনো পর্যন্ত যাদের গ্রেফতার করা হয়েছে তাদের বেশিরভাগই হানি ট্র্যাপের শিকার। অনেকেই অজান্তে শত্রুপক্ষের পাতা প্রেমের ফাঁদে পা দেয়, জড়িয়ে পড়ে মিথ্যে সম্পর্কের মায়াজালে। যখন ভুল ভাঙে ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। সংবেদনশীল তথ্য পাচার করা ছাড়া আর কোনো উপায় থাকে না হানি ট্র্যাপের শিকার হওয়া ব্যক্তিদের কাছে। ভারত পাক সংঘর্ষের আবহে গোয়েন্দাদের চিন্তা বাড়াচ্ছে হানি ট্র্যাপ। গোয়েন্দাদের মতে শুধু সামরিক বা প্রশাসনিক কর্তা ব্যক্তিরা নন, হানি ট্র্যাপের শিকার হতে পারেন আম জনতাও।
কিভাবে এই টার্গেটদেরকে হানি ট্র্যাপ করা হলো সেই নিয়ে যখন তদন্ত করতে যাচ্ছেন তদন্তকারীরা, তখন যেটা জানা যাচ্ছে যে কার্যত উন্নত মানের প্রযুক্তি ব্যবহার করা হয়েছে এবং তার সঙ্গে সঙ্গে যাদেরকে টার্গেট করা হয়েছে তাদের আগে থেকেই মূলত সোশ্যাল মিডিয়ায় যে সমস্ত তথ্য রয়েছে সেগুলোকে সংগ্রহ করার পর তাদেরকে পিন পয়েন্ট করে একেবারে নির্দিষ্টভাবে তারা কোথায় কোথায় যান, কোথায় কোথায় তারা কাজ করেন, এই নির্দিষ্ট তথ্য পাওয়ার পরই কিন্তু তাদেরকে ট্র্যাপ করা হয়। গোয়েন্দারা আরও জানাচ্ছেন এই হানি ট্র্যাপের অনেক পন্থা রয়েছে। অনেক ক্ষেত্রেই ফেসবুক, ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায় ভারতীয় মহিলাদের নাম ব্যবহার করে ভুয়ো প্রোফাইল খোলা হয়। এরপর টার্গেট বাছাই করে পাঠানো হয় ফ্রেন্ড রিকোয়েস্ট। বন্ধুত্বপূর্ণ কথোপকথনের মাধ্যমে টার্গেটের আস্থা অর্জন করা হয়। কখনো কখনো টার্গেটের বিশ্বাস অর্জনের জন্য প্রেমের সম্পর্ক বা বিয়ের প্রতিশ্রুতিও দেওয়া হয়। টার্গেট যতক্ষণে ভুল বুঝতে পারেন ততক্ষণে অনেক দেরি হয়ে যায়। না জেনেই মোবাইল বা কম্পিউটারের ওপারে থাকা ব্যক্তির কাছে অনেক ব্যক্তিগত তথ্য বা ছবি পাঠিয়ে ফেলেন টার্গেট। অনেক ক্ষেত্রেই দেশের সংবেদনশীল তথ্য পাচার করা ছাড়া টার্গেটের কাছে অন্য কোনো উপায় থাকে না। একজন খুব সুন্দরী মহিলা আপনাকে ফেসবুকে ফ্রেন্ড হওয়ার জন্য লিখছে, বারবার করে আবদার করছে নানা নামে। যোগাযোগ করবে তাদের সাথেই যাদের প্রোফাইল আছে। যেই মহিলারা আপনার একজনের সাথে আসছে তারা সেক্সের প্রলোভনে আসছে না, তারা হয়তো অ্যাক্টিং করার জন্য আসছে, কিন্তু তারা সম্পূর্ণ জিনিসগুলো জেনে নিচ্ছে। এইভাবেই না জেনে বুঝে শত্রুর পাতা ফাঁদে পা দিচ্ছেন অনেকে। বিনা যুদ্ধেই দেশের সংবেদনশীল তথ্য হাতে পেয়ে যাচ্ছে শত্রুপক্ষ। ভোট নিয়ে ইউনুসের টালবাহানায় পাক ছোঁয়া। পাকিস্তানের স্থানীয় নির্বাচনের কায়দায় বাংলাদেশের থমকে। সাধারণ নির্বাচন মানে বাংলাদেশের নির্বাচন না হওয়াটা এক কথায় পাকিস্তান অনুপ্রাণিত। যা বলি সত্যি বলি, এই প্রশ্ন তুলছি কারণ দ্রুত ভোট করানোর দাবিতে যখন বাংলাদেশের চড়া সুর, তখন পাকিস্তানের নির্বাচন কমিশনের কড়া পদক্ষেপের মুখে পাক প্রধানমন্ত্রী ও পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রী। কারণ নির্ধারিত সময়ের 4 বছর কেটে গেলেও ইসলামাবাদ এবং পাঞ্জাবে স্থানীয় নির্বাচন এখনো হয়নি। অবিলম্বে স্থানীয় নির্বাচন না করানো হলে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পাঞ্জাব প্রদেশের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের মুখ্য নির্বাচন কমিশনার। পদ্মাপাড়ে মোহাম্মদ ইউনুসের সরকারও তো একই রকম ভাবে ভোট না করিয়ে সময় কিনেই যাচ্ছেন। ইতিমধ্যেই চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরের জুনের মধ্যে ভোট করানোর কথা বলেছেন ইউনুস, যা ভোট পিছনোর কৌশল বলেই অভিযোগ বিএনপি সহ বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর, যারা দ্রুত ভোটের দাবিতে শুরু থেকেই সরব। প্রায় সবাই ডিসেম্বরের আগেই নির্বাচনের জন্য তাদের প্রস্তাব আছে। আমরা বলেছি ডিসেম্বরের আগেই নির্বাচনের তারিখ সুনির্দিষ্টভাবে ঘোষণা করতে হবে। ঐক্য স্থাপন দেখাতে গিয়ে আরও বিপাকে মোহাম্মদ ইউনুস। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার সঙ্গে রাজনৈতিক দলগুলির বৈঠকে পদ্মাপাড়ে ভোটের দাবিতে আরও চড়া হলো সুর। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে ভোট করানোর জন্য ইউনুসের কাছে দাবি জানালো বাংলাদেশের প্রায় সমস্ত রাজনৈতিক দল। ঢাকার ফরেন সার্ভিস একাডেমিতে বৈঠকে 26টি রাজনৈতিক দলের প্রতিনিধিরা যোগ দেন। 24টি রাজনৈতিক দলের প্রতিনিধি ডিসেম্বরের মধ্যে ভোটের দাবিতে সরব হয়েছেন। নির্বাচন ডিসেম্বরের পরে যাওয়ার মতো একটিও কারণ উল্লেখ করার মতো নেই। এই বিষয়টা আমরা বোঝাতে সক্ষম হয়েছি এবং আমরা আবারও অ্যাপ্রোচ করেছি। নির্বাচনের তারিখ ঘোষণার মধ্য দিয়ে সংস্কার প্রস্তাবকে এগিয়ে নিয়ে যেতে হবে এবং বিচারকে দৃশ্যমান করতে হবে। বন্দর এবং করিডোর, সামরিক করিডোর দেওয়ার যে চক্রান্ত, সেগুলো বন্ধ করতে হবে। হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশে অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসে। প্রধান উপদেষ্টা পদে বসেই পদ্মাপাড়ে দ্রুত ভোট করানোর প্রতিশ্রুতি দিয়েছিলেন মোহাম্মদ ইউনুস। কিন্তু অন্তর্বর্তী সরকার মাসনাদে বসার পর 10 মাস কাটতে চললেও এখনও ভোট করাতে কোনো ইতিবাচক পদক্ষেপ করেনি ইউনুস সরকার। চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই প্রথমে ভোটের দাবিতে সুর চড়ায় বিএনপি। এখন জামাত ও এনসিপি বাদে সব দলই দ্রুত ভোট করানোর দাবিতে সরব। আর এই পরিস্থিতিতে সম্প্রতি জাপানে দাঁড়িয়ে নাম না করে বিএনপিকে নিশানা করে মোহাম্মদ ইউনুস মন্তব্য করেন,
সব দল নয়, শুধু একটি দল ডিসেম্বরে ভোট চাইছে। আর এরপরে ইউনূসের সঙ্গে বৈঠকে ডিসেম্বরের মধ্যে ভোট করানোর দাবিতে সরব হলো বাংলাদেশের প্রায় সব রাজনৈতিক দল। পাকিস্তানের ইসলামাবাদ ও পাঞ্জাব প্রদেশে থমকে রয়েছে স্থানীয় নির্বাচন। বাংলাদেশের সাধারণ নির্বাচন নিয়ে ইউনূস সরকারের টালবাহানায় পাক ছোঁয়া ইঙ্গিত পাচ্ছেন অনেকেই। ভারত পাকিস্তানের মধ্যে টেনশন চলছেই, সংঘর্ষ বিরতি যতই থাকুক। তবে চরম টেনশন এই মুহূর্তে ইউক্রেন আর রাশিয়ার মধ্যে। যেমন হুমকি তেমন প্রত্যাঘাত। রাশিয়ার ট্রাক পাঠিয়ে বিমান ঘাঁটিতে ইউক্রেনের হামলার পরেই হুঙ্কার দিয়েছিলেন পুতিন। এবার মরার ওপর খাড়ার ঘা। ইউক্রেনে ড্রোন হামলা চালালো রাশিয়া, মানে রাশিয়াও প্রত্যাঘাত করছে, অন্তত প্রত্যাঘাতের প্রক্রিয়া শুরু করে দিল। কন্টেইনারে করে ইউক্রেন থেকে রাশিয়ায় পাচার করা হয় একাধিক ড্রোন। একাধিক রাশিয়ান ট্রাক ড্রাইভারের সঙ্গে যোগাযোগ করা হয়। ট্রাকে করে ড্রোন সমেত কন্টেইনার চলে যায় রাশিয়ার বিভিন্ন প্রান্তে এবং মূল ভূখণ্ডে একেবারে। সেনাঘাটির কাছাকাছি পৌঁছে যায় ইউক্রেনের ড্রোন বোঝাই ট্রাক। কন্টেইনারের ঢাকা খুলে যায়, বেরিয়ে আসে ইউক্রেনের ড্রোন ঝাঁকে ঝাঁকে। কিছু বুঝে ওঠার আগেই টার্গেটে আছড়ে পড়ে এই আত্মঘাতী ড্রোনগুলো। ইউক্রেনের গতকালের হামলা ধ্বংস হয়েছে 40-এর বেশি রাশিয়ান বম্বার ফাইটার জেট, রাশিয়ার Tu-95, Tu-22M এর মতো বিমান। রাশিয়া ইউক্রেন যুদ্ধের 4 বছর পার হয়েছে। রাশিয়ার আঘাতে ছিন্ন ভিন্ন ইউক্রেন। এই প্রথম ক্রেমলিনের ওপরে এত বড় আঘাত এনেছে কিয়েভ। 1 বছরের পরিকল্পনায় রাশিয়ার বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে ইউক্রেন। এবার কিয়েভের বিরুদ্ধে আরো বড় প্রত্যাঘাত শুরু করলো পুতিনের দেশ। ইউক্রেনের একাধিক শহরে ড্রোন হামলা চালালো রাশিয়া। কিয়েভের দাবি, হামলায় 3 জন ইউক্রেনবাসীর মৃত্যু হয়েছে। সূত্র বলছে আরো বড় প্রত্যাঘাতের প্রস্তুতি নিচ্ছে রাশিয়া। আন্তর্জাতিক মধ্যস্থতায় রাশিয়া ইউক্রেনের যুদ্ধ শেষ করে শান্তি ফেরানোর প্রক্রিয়া চলছে, আর তার মাঝেই হামলা, পাল্টা হামলা। রাশিয়া ইউক্রেনের হামলায় শান্তি প্রক্রিয়া নিয়ে সন্দেহ ছিলই, তবে ইস্তানবুলে গতকাল শান্তি আলোচনায় বন্দি বিনিময়ে সম্মত হয়েছে রাশিয়া ইউক্রেন দুপক্ষই। কিন্তু ইউক্রেনের হামলার পাল্টা রাশিয়ার প্রত্যাঘাতে ফের শান্তি ফেরানোর প্রচেষ্টা প্রশ্নের মুখে পড়ল। তবে মন খারাপটা কিছুতেই যাচ্ছে না। এত কথা বলছি, তার মধ্যে ওই ছেলেটির কথা বারবার ঘুরে ফিরে আসছে। বারবার একটা ছেলে, তার বিরুদ্ধে অভিযোগ কি সে মোবাইল চুরি করেছে। আচ্ছা, এটা তো সন্দেহ। এই সন্দেহের বশে তাকে উল্টো করে ঝুলিয়ে রেখে বেদম মার, সঙ্গে ইলেকট্রিক শক দিচ্ছেন ব্যবসায়ী। ব্যবসায়ী মানুষ তো, এই প্রশ্ন ছাড়া আর কিছু মাথায় আসছে না। কলকাতার কাছে রবীন্দ্রনগর থানা এলাকায় এমন বিভৎসতা। কদিন আগে বাসন্তীতে আমরা দেখলাম কাটা মুন্ডু হাতে নিয়ে গটগট করে রাস্তা দিয়ে যাচ্ছেন দেওর, মুন্ডুটা বৌদির। মানুষের কি হয়েছে বলুন তো? ইসলামপুরের কিশোরকে এভাবে বেদম মেরে এরকম শাস্তি দেওয়া হচ্ছে। ব্যবসায় তো বেপাত্তা হয়ে গেছে। রবীন্দ্রনগর থানায় অভিযোগও হয়েছে। আচ্ছা, ওই বাসন্তীর যে যুবক এই কাণ্ড ঘটিয়েছিলেন, বৌদির কাটা মুন্ডু নিয়ে যাচ্ছিলেন, তাকেও তো কোর্টে তোলা হয়েছে। অপরাধ কিভাবে থামানো যাবে? এই অপরাধ মনস্কতাকে কিভাবে আটকানো যাবে? প্রশ্ন এটাই। বর্বরতার সব সীমা পার। মোবাইল চুরির অপরাধ, কিশোরকে ঝুলিয়ে কারেন্ট শক। চুরির অপবাদ সইতে না পেরে দিন কয়েক আগেই আত্মঘাতী হয় পাঁশকুড়ার এক কিশোর, আর তা নিয়ে তোলপাড় পড়ে যায় রাজ্যে। আর সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই সামনে এলো এক নৃশংস ঘটনা। মোবাইল চুরির অপবাদে কিশোরকে নৃশংস অত্যাচারের অভিযোগ উঠল ব্যবসায়ীর বিরুদ্ধে। কিশোরকে উল্টো করে ঝুলিয়ে কারেন্টের শক দেওয়ার অভিযোগ। ঘটনার ভিডিও ভাইরাল হতেই শোরগোল পড়ে গিয়েছে। কলকাতার অদূরেই রবীন্দ্রনগর থানায় অভিযোগ দায়ের করেছে পরিবার। इसको इस तरह से पकड़ के उल्टा लटका के करंट दे के কারখানায় নির্মম অত্যাচার, বেপাত্তা অভিযুক্ত ব্যবসায়ী।
জানা গিয়েছে আক্রান্ত বছর 14 কিশোরের বাড়ি ইসলামপুর থানার ছৌঘড়িয়া গ্রামে। দক্ষিণ 24 পরগনার রবীন্দ্রনগরে জিন্স প্যান্টের ওয়াশ কারখানায় কাজ করত কিশোর। কারখানার মালিক উত্তরবঙ্গের বাসিন্দা শাহেনশা নামে এক ব্যক্তি। কয়েক মাস আগে কারখানায় কাজ দেওয়ার নামে ইসলামপুরের একই পরিবারের দুই ভাই শামসাদ আলী ও আনসার আলীকে নিয়ে যায় শাহেনশা। প্রায় 1.5 মাস ধরে সেখানেই কাজ করত ওই দুই ভাই। অভিযোগ, কয়েকদিন আগেই কারখানার মালিক শাহেনশার মোবাইল চুরির অপবাদে শামসাদ আলী নামে কিশোরকে বেধড়ক মারধর করা হয়, উল্টো করে ঝুলিয়ে কারেন্ট শক দেওয়া হয়। ঘটনার পর থেকে এখনো নিখোঁজ কিশোর। বেপাত্তা অভিযুক্ত ব্যবসায়ীও। আসামি যারা ওরা এখান থেকে নিয়ে গেছে কাজ করার সূত্রে, যে অল্প অল্প কাজ করবে, বাচ্চা ছেলে তো 14-15 বছর বয়স, নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে কাজ করতে চাই, 1 মাস প্রায় হয়ে গেল। কাজের টাকার জন্য এরা বাড়ি থেকে ফোন করলো, তো ওরা টাকা কিন্তু দিবে না। টাকা না দেওয়ার ওইটাই, এই জিনিসটাকেই কেন্দ্র করে ওরা করলো। একটা মোবাইল চুরি হলো, মোবাইল চুরি হয়েছে, কে করেছে কে না করেছে, কিন্তু আমার ওই কাকার ছেলেটাকেই ধরে নিল, ওই যাকে মারেছে। রবীন্দ্রনগর থানার পুলিশ অভিযোগ পেয়েছে, তার ভিত্তিতে মামলা রুজু করে তল্লাশিও শুরু হয়েছে অভিযুক্তের বিরুদ্ধে। কিন্তু প্রশ্ন উঠছে, যদি একটা সন্দেহ থাকে, যদি ওই কিশোর কোনো অপরাধ করে থাকে, তাহলে তাকে পুলিশে দেওয়া যেত। যদিও অভিযুক্তের পরিবারের দাবি সবটাই নাকি নাটক, অভিনয়। ও মোবাইল চুরি করেছে, তাই ওকে ভয় পাওয়ার জন্য ওটা করেছে, মারেনি। ওটা তো ভয় পাওয়ার জন্য করেছে। হ্যাঁ, তো ছেলেটা আমার দেওয়ারে মোবাইল চুরি করছে, তো মোবাইলটা যাতে বের করে দেয় ওই জন্য ওকে বকাবকি, ওই আর কি ঠাট্টার মধ্যে ওরকম করছিল। ওরা তো জানে না যে এই ব্যাপারটা এত বড় হয়ে যাবে। মানে কি এমনি নাটকের মতন ওরা নাটক করতেছিল। নাটক মানে কারখানা এখন ঈদের বাজারে কোনো কাজ টাজ নাই, তো তো বলছে টাইম পাস করার জন্য এরকম নাটক করি। আবার ওরা নাটকে নিজেই ভিডিও করছে। ওই নাবালকের দাদার হদিশ পেয়েছে পুলিশ, পুলিশের হেফাজতেই রয়েছে ওই নাবালক, এবং তিনি সেই নাবালক পুলিশকে জানিয়েছে যে মোবাইল চুরির অভিযোগেই তার ভাইকে ব্যাপকভাবে মারধর করা হয় এবং তারপর তাকেও আটকে রাখা হয়েছিল। পরিবারের থেকে কল পাওয়ার পর তার দাদাকে এখানে নিয়ে এসে রেখে দেওয়া হয়েছিল, ফলে পুলিশ তাকে উদ্ধার করেছে এবং এই মুহূর্তে সে পুলিশের হেফাজতে রয়েছে। দোষীদের শাস্তির দাবিতে সরব কিশোরের পরিবারের সদস্যরা। ঘটনার তদন্ত শুরু করেছে রবীন্দ্রনগর থানার পুলিশ। অভিযুক্ত ব্যবসায়ীরও খোঁজ চলছে। ये बच्चा काम करने के लिए कोलकाता गया था, कोई फैक्ट्री में काम कर रहा था। इसने আচ্ছা, তিস্তার কি মন খারাপ নাকি ভীষণ রেগে গেছে তিস্তা? তিস্তা নদী আমাদের প্রিয় রোম্যান্টিসিজম, যে নদীর সঙ্গে এগোতে থাকে। কত সাহিত্যে বলুন তো, বাংলা সাহিত্যে তিস্তা রয়েছে, তিস্তা একটা চরিত্র হিসেবে রয়েছে। তিস্তা রেগে গেছে নাকি তিস্তার মন খারাপ, এটা খুঁজতেই তিস্তার শুরু থেকে হেঁটে এসেছেন পরিবেশবিদ সম্রাট মৌলিক। চংথান থেকে 300 কিলোমিটার পথ তিনি পায়ে হেঁটেছেন তিস্তা ধরে, তিস্তা বরাবর। শুনেছেন তিস্তা পারের বৃত্তান্ত। পরিবেশবিদের মত, তিস্তা ভালো নেই, মানে ওরও মন খারাপ। গ্লেশিয়ার লেক আউটবার্স্ট ফ্লাড অক্টোবর মাসে সিকিমের মূলত তিস্তা নদী ধরে যেভাবে নেমে এসেছিল সমতল ভূমি পর্যন্ত, সেটা দেখার জন্য মূলত হেঁটেছিলাম চুংথাং থেকে, সিকিমের চুংথাং থেকে একেবারে ইন্ডো বাংলাদেশ বর্ডার বিএসএফ এর বারুন ক্যাম্প পর্যন্ত, যেখানে তিস্তা বাংলাদেশে চলে যায়। এই পুরো স্ট্রেচটা আমার কাছে ভালনারেবল মনে হয়েছে। সেটা পাহাড়ে হতে পারে, সেটা সমতলে হতে পারে। চুংথাং থেকে 16 কিলোমিটার দূরে একটা জায়গা রয়েছে, একটা গ্রাম আছে, ছিল বলাটা বেটার, সে হচ্ছে নাগাবস্তি। গ্রামের প্রায় বেশিরভাগটাই শেষ হয়ে গেছে, বড় বড় পাথর পড়েছে, ধ্বংস হয়ে গেছে। যে কটা বাড়ি এখন টিকে রয়েছে, যারা রয়েছেন ওই গ্রামের ওই পোর্শনটা এতটাই ভালনারেবল, কারণ হচ্ছে যে কোনো সময় পুরো পাহাড়টা ভেঙে নিচে চলে যাবে তিস্তায়। এবারও জাস্ট কদিন আগে যে তিস্তার জল বেড়েছে, তাতে কিন্তু ভিক্ষুর আবার সেই যে কাজ চলছে তা ক্ষতিগ্রস্ত হয়েছে। এবার সেখান থেকে আমি যদি সিকিমের সিংটাম অঞ্চলটিকে বলি, ভীষণ ভালনারেবল মনে হয়েছে। তিস্তা বাজারে তিস্তা যেভাবে উঠে এসছে, মানে বাড়ি ঘর সব
ছাপিয়ে যেভাবে তিস্তা উপরে উঠে আসছে, সেটা অদূর ভবিষ্যতে কি অশনি সংকেত বহন করছে সেটা আমরা যারা বুঝতে পারছি তারাই আমরা জানি। তাই এমনকি তিস্তা বাজারের লোকজনরা ভীষণ কনসার্ন এটাকে নিয়ে। এবং তারপরে 29 মাইল, এই তিস্তা বাজার থেকে 29 মাইল হয়ে কালীঝোড়া, এই যে পরপর 3টে ড্যাম, এখানে স্থানীয় মানুষরাও কিন্তু ভীষণ কনসার্ন। এই ড্যাম এবং তার আশেপাশের যে অঞ্চলগুলো রয়েছে, বিশেষ করে এই দ্বীপগুলোতে, সেখানে কিন্তু বাড়িঘরের প্রভূত ক্ষতি হয়েছে। শুধু তা না, রাস্তার প্রচুর ক্ষতি হয়েছে এবং এখানকার লোকেরা আশঙ্কা করছে যে কিছু বছর পর এরা ক্লাইমেট রিফিউজি না হয়ে যায়। এবং শেষ পর্যন্ত 29 মাইল থেকে যখন সেবকের দিকে আসছে, এই জায়গাটাতে রয়েছে একটি ড্যাম যেটার নাম হচ্ছে কালীঝোড়া। এই কালীঝোড়া ড্যামে এসে নদী আটকা পড়ে, সে ভয়ঙ্কর স্রোত অনেকটাই আটকা পড়ে এবং শেষ পর্যন্ত সেবক ক্রস করে গজলডোবা অর্থাৎ তিস্তা ব্যারেজের কাছে এসে খানিকটা জল নিয়ন্ত্রণ করা সম্ভব হয়। এইভাবে গ্লোবাল ওয়ার্মিং চলতে থাকে, ক্লাইমেট চেঞ্জের ইম্প্যাক্ট যদি এভাবেই হতে থাকে, তাহলে ভবিষ্যতে কিন্তু এইসব অঞ্চলগুলো, যেসব রাস্তা দিয়ে, যে অঞ্চলের রাস্তা দিয়ে আমরা উপরে যাই, পাহাড়ের দিকে যাই, বিশেষ করে পর্যটকরা, সেটা ইতিহাসে পাতায় চলে যাবে যে এখানে এক সময় রাস্তা ছিল, আজ তিস্তা বয়। আমি যেখানে দাঁড়িয়ে রয়েছি তিস্তা বাজার, গত বছর এই তিস্তা বাজার ছিল ভয়াল তিস্তার একেবারে জলের নিচে। ঠিক তার চিহ্ন এই মুহূর্তে দেখতে পাবেন এখনো রয়ে গেছে। আমি বলবো একটু দেখাতে, আমার ডান দিকে তিস্তার জল কিন্তু পুনরায় আবার বাড়ছে, কারণ পাহাড়ে অতি বৃষ্টির ফলে তিস্তার জলস্ফীতি যেমন বাড়ছে, ঠিক আরেকটু দেখাতে বলবো সেই তিস্তা নদীর সামনেই যে তিস্তা বাজার গত বছর যা হয়েছিল, সেখানে কিন্তু আস্তে আস্তে আবার পুনরায় তিস্তার জল উঠতে শুরু করছে। এলাকার মানুষ ভয় এবং ভীত, কারণ তারা বলছে রাতে ঘুমোতে পারে না। পুনরায় যদি আবার তাদের এই এলাকায় তিস্তার জলে প্লাবিত হয়ে যায়, জানিয়ে তারা চিন্তিত। যদিও তাদের বক্তব্য অনুযায়ী প্রশাসন তো রয়েছে, তাও ভয় তো পিছু ছাড়বে না, কারণ রাতের বেলায় তিস্তার জলস্ফীতি অনেকটাই বেড়ে যায়, যার ফলে তারা ঘুমোতে পারে না। থেকে 40 ফুট ওপরে বইছে তিস্তা। অনেকে বলছেন 30 ও 31 মে মেঘ ভাঙা বৃষ্টি হয়েছিল, তার জেরে পরিস্থিতি আরো বিগড়ে গিয়েছে সিকিমে। সাংক্লাং ব্রিজ ভেঙেছে, রাংরাং ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে, মঙ্গান জেলা প্রায় বিচ্ছিন্ন। উত্তর সিকিমে আটকে রয়েছেন হাজার খানেক পর্যটক। অবশেষে 5 দিন পর উত্তর সিকিমের লাচেনে পৌঁছলো হেলিকপ্টার, পৌঁছলো এনডিআরএফ এর দল। আর সকাল থেকে উদ্ধার কাজ শুরু হয়েছে। যেই সমস্ত পর্যটকরা সেই সমস্ত এলাকায় আটকে ছিল, তাদের উদ্ধার কাজ শুরু হয়েছে। একে একে করে সেখান থেকে হেলিকপ্টারে নিয়ে সেফটি জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে বলেই জানা গেছে। সেনা নামানো হয়েছে, উদ্ধার কাজ শুরু করেছে বায়ুসেনা। বর্ডার রোড অর্গানাইজেশনের তরফে শুরু করা হয়েছে অপারেশন স্বস্তিক। যুদ্ধকালীন তৎপরতায় চলছে রাস্তা সারাইয়ের কাজ। সোমেই ধসে মৃত্যু হয়েছিল 3 সেনা জওয়ানের, নিখোঁজ ছিলেন বেশ কয়েকজন। মঙ্গলবার মালবাজারের ক্রান্তির চ্যাংমারির কাছে তিস্তার জলে মিলল এক অজ্ঞাত পরিচয় ব্যক্তির মৃতদেহ। কার দেহ তা নিয়ে জারি তদন্ত। অন্যদিকে জোর কদমে সিকিমে উদ্ধার কাজ শুরু করেছে সেনা। যুদ্ধকালীন তৎপরতায় সেখানে আটকে থাকা পর্যটক থেকে শুরু করে সাধারণ বাসিন্দাদের সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে এবং পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছে সিকিম প্রশাসন।
বাণিজ্যিক হোক বা পর্যটন, সিকিমের লাইফলাইন এই 10 নম্বর জাতীয় সড়ক। এই রাস্তায় বিপদের মুখে, কারণ চরিত্র বদলাচ্ছে তিস্তা। বর্ষায় যা আরো ভয়ঙ্কর। উত্তর সিকিম সহ সিকিমে অতিমাত্রায় বৃষ্টির ফলে একদিকে যেমন তিস্তার জলস্ফীতি অনেকটাই বাড়ছে, যার ফলে এই লাইফলাইন অর্থাৎ সিকিমের লাইফলাইন জাতীয় সড়ক 10-এর গত 2 মাস ধরে মাঝে মধ্যেই বন্ধ থাকছে। আর এই বন্ধ থাকা শুধু 2 মাস ধরেই নয়, গত বছর আমরা বর্ষার সময় দেখেছি বহুদিন ধরে সিকিমের এই লাইফলাইন জাতীয় সড়ক বন্ধ ছিল। তার কারণ পাহাড়ে অতিমাত্রায় বৃষ্টি, তার ফলে তিস্তায় যেমন জলস্ফীতি বাড়ছে, পাশাপাশি পাহাড়ের বিভিন্ন জায়গায় ধসের ফলে রাস্তা বসছে। কতটা ক্ষতি হতে পারে রাস্তার? বিশেষজ্ঞদের বক্তব্যে বেড়েছে উদ্বেগ। এখানে যেটা হতে পারে যে যে জায়গাগুলোতে রোড কনস্ট্রাকশন হয়েছে, তো সেখানে তো ম্যানমেড কনস্ট্রাকশন, ফলে সেই জায়গাগুলো কিন্তু ন্যাচারাল পার্ট কিছু নেই। তো সেই জায়গাগুলো যেখানে ম্যানমেড কনস্ট্রাকশন রয়েছে, সেই জায়গাগুলো কিন্তু সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। বিশেষ করে যেখানে হচ্ছে গার্ড ওয়াল তৈরি করে রোডগুলোকে তৈরি করা হয়েছে, কিংবা রিটেনিং ওয়ালগুলোকে তৈরি করা হয়েছে, সেই রিটেনিং ওয়াল বা গার্ড ওয়াল, এই গার্ড ওয়াল বা রিটেনিং ওয়ালের যে নিচে যে বেসমেন্টগুলো আছে, সেই বেসমেন্টগুলো কিন্তু তিস্তার জলের প্রভাবে, তার ইম্প্যাক্টে কিন্তু সেই জায়গা থেকে মাটি বা পলি যদি সেখান থেকে সরে যায়, তাহলে কিন্তু এই গার্ড ওয়াল বা রিটেনিং ওয়ালগুলো কিন্তু ধসে যাবে। এই ক্ষয়ক্ষতি শুরু হয়ে গিয়েছে। তিস্তা খেয়ে ফেলছে জাতীয় সড়ক 10কে, বসে যাচ্ছে রাস্তা। ভূমিদরা বলছে তিস্তার জলের মাত্রা এতটাই বাড়ছে যে তিস্তার জলের মাত্রার ফলে এই যে জাতীয় সড়ক 10, তার নিচের যে মাটি অর্থাৎ তিস্তা সংলগ্ন যে জাতীয় সড়ক 10-এর নিচের যে মাটি, সেই মাটি দিন প্রতিদিন তিস্তা গ্রাস করছে, যার ফলে এই রাস্তা বসে যাচ্ছে। এই অবস্থায় জাতীয় সড়ক 10-এর ভবিষ্যৎ নিয়ে প্রশ্ন উঠছে। হিমালয়ান হসপিটালিটি অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট নেটওয়ার্কের সাধারণ সম্পাদক সম্রাট সান্যাল স্পষ্ট জানাচ্ছেন, গতিপথ বদলাচ্ছে তিস্তা। ক্ষতি সে কারণে। NH10 এর অল্টারনেটিভ রাস্তা এখনো পর্যন্ত নেই। এই যে NH 717 এর কথা বলা হয়েছে, যেটা সিকিমকে যোগাযোগ করবে, সেটা কিন্তু কমপ্লিটলি অনেকটা ঘুরপথের রাস্তা। হয়তো অনেকে সেটা বুঝতে পারছে না। NH10 এর বিকল্প হচ্ছে অল্টারনেটিভ NH10, তার প্রপার আমরা পরিকল্পনার কথা বলেছিলাম। এবং সর্বোপরি যেটা হচ্ছে যে NH10 এর যে আজকে যে ক্ষয়ক্ষতি হয়েছে, সেটা কিন্তু তিস্তা যে তার রুট চেঞ্জ করেছে আফটার গ্লভ, তার জন্য হচ্ছে। গত বছর কালিম্পং এমনকি দার্জিলিংয়েও ধস নেমেছিল। সিকিম বিপদ সীমায় ঢুকে পড়েছে। বাংলার পাহাড়েও কি আঁচ পড়বে এবার? বর্ষায় পাহাড় এখন আর হাসে না, দুশ্চিন্তায় কাঁটা হয়ে থাকে। তিস্তার বুকে একাধিক প্রকল্প, তার জেরে রাস্তার জন্য আলাদা কোনো ব্যবস্থা হয়েছে কিনা তা নিয়ে প্রশ্ন তুলছেন পর্যটক বিশেষজ্ঞ সম্রাট সান্যাল। তিস্তা আরেকবার রুট চেঞ্জ করেছিল যখন NH10 এ NHPC প্রজেক্টগুলো এবং বিভিন্ন প্রাইভেট পাওয়ার প্রজেক্টগুলো শুরু হয়। তখন আমরা শুনেছিলাম যে NH10 এর যে গার্ড ওয়ালিং হবে, সেটার জন্য নাকি NHPC এবং বিভিন্ন রকমের এই যে পাওয়ার সংস্থাগুলো, স্পেসিফিকলি NHPC, প্রচুর টাকা দিয়েছে গার্ড ওয়াল করার জন্য। আমি এত দীর্ঘ বছর ধরে এই রাস্তায় যাতায়াত করছি, আমরা কিন্তু আজ পর্যন্ত কোনো গার্ডওয়াল আমরা ওই রাস্তায় দেখতে পারিনি, যেটা নদীর কোর্সটাকে সেভ করবে এবং রাস্তার যে ইরোশন হচ্ছে সেটাকে সেভ করবে। তিস্তায় পলি পড়েছে, ঘাত হয়েছে অগভীর, তার জেরেও ক্ষতি হচ্ছে নদী পাড়ের। হিউজ অ্যামাউন্ট অফ সিলটেশন বা যে পরিমাণ পলি পাথর বা এগুলো নিয়ে এসছে মেটেরিয়ালগুলো, সেই মেটেরিয়ালগুলো কিন্তু এই ড্যামগুলোতে জমা পড়েছে। এবং এই ড্যামগুলোতে এগুলো জমা হওয়ার ফলে কি হচ্ছে, অটোমেটিক্যালি যে মানে একটু অল্প বৃষ্টিতেই হয়তো জলের লেভেলটা সেটা প্রায় NH10 এর প্রায় লেভেলে বা প্রায় ছুঁই। তো ফলে এই ড্যাম যে জায়গাগুলো কনস্ট্রাকশন হয়েছে, সেই জায়গাগুলো কিন্তু একটা রুটিন মনিটরিং দরকার। অবিলম্বে তিস্তার খাত নিয়ে ভাবনা চিন্তা করা উচিত, বলছেন পরিবেশবিদ সম্রাট মৌলিক। অন্তত এই মুহূর্তে নদী খাতের ভেতর যে অসম্ভব পরিমাণে পলি এবং পাথর জমা হয়েছে, তাদের নদীর গভীরতা কমে গেছে, আমার মনে হয় সেটা নিয়ে কাজ করা খুব ইম্পর্টেন্ট। একটা খুব সিগনিফিক্যান্ট ডিসিশন নেওয়া হয়েছে পশ্চিমবঙ্গ সরকারের দ্বারা, সেটা হচ্ছে তিস্তার একটা বড় স্ট্রেচ, প্রায় 60 কিলোমিটার অঞ্চল কিন্তু ওই পাথর বালি সরানোর কাজ শুরু হবে। সিকিমে কিন্তু বহু জায়গায় আমি দেখেছি যে এই কাজটা হচ্ছে, কিন্তু যত পরিমাণে হওয়ার কথা ছিল সেটা বোধহয় হচ্ছে না। একই সঙ্গে পাহাড়ে পর্যটক নিয়ন্ত্রণ নিয়েও ভাবনা চিন্তা করা উচিত বলে দাবি সম্রাট মৌলিকের।
তিস্তা পার ধরে হেঁটে পরিবেশবিদের মনে হয়েছে বৃষ্টি আরও খামখেয়ালি হয়েছে পাহাড়ে, তার জেরে বেড়েছে বিপদ। এপ্রিল মাসে যখন আমি হাঁটছি তখন প্রচন্ড বৃষ্টি, এপ্রিল মাসে, যেটা কল্পনা করাই যায় না। তো লাগাতার বৃষ্টি, যে বৃষ্টিটা হয়তো জুনে হতে পারতো সেটা এপ্রিলে আমি ফেস করেছি। সেখানেও ডিজাস্টার দেখেছি আমি। সেই সময় হাজার হাজার পর্যটক আটকে রয়েছে উত্তর সিকিমের ওপর পোর্শনে। তাই এইখানে একটা ট্যুরিজমের উপরে রেস্ট্রিকশন ভীষণ জরুরি, এবং কিছু বছর একটু ধৈর্য ধরা উচিত সরকারি তরফে, যেখানে আমার মনে হয় যে এই অঞ্চলগুলো আবার রিস্টোরেশন প্রসেসের মাধ্যমে এগিয়ে যাওয়া যেতে পারে। বর্ষা আসে, বর্ষা যায়, তিস্তার রাগ বাড়ে আরো। তিস্তার সেই রাগে পাহাড়ে বাড়ে চিন্তা, সমতলে থাকে ভয়। এই ভয় নিয়ে আর কতদিন? শীত তো কোন কালে হাওয়া হয়ে গেছে, কি বিভৎস গরম, কিন্তু এই প্রচন্ড গরমেও ভরসা চাদর। ভাবছেন এই গরমে কার চাদর লাগছে? আমাদের শহরের, কলকাতার, তিলোত্তমার। হ্যাঁ, দেখাবো এক্ষুনি সে ছবি। শহর জুড়ে পিভিসি চাদর দিয়ে মুড়ে ফেলা হচ্ছে। কি ল্যাম্পপোস্টগুলো? কারণ বর্ষা। বর্ষায় জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা, মৃত্যু প্রত্যেক বছরের ঘটনা। প্রত্যেক বছর হইচই হয়, সরকারের সমালোচনা হয় যে খোলা তারগুলোকে আটকানো যায় না কেন। মানুষ ওখানে হাত দিলেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। পুরসভা কি চোখে দেখেও দেখে না? এবার পুরসভা একটা উপায় বের করেছে। এবার বলেছে চাদর নিয়ে এসো, চাদর দিয়ে ঢেকে দেবো ল্যাম্পপোস্টগুলো। চাদরটা পিভিসির। ভরা বর্ষার আগেই শহরের সব ল্যাম্পপোস্টগুলো এই পিভিসি চাদর দিয়ে মুড়ে ফেলতে পুর কর্তৃপক্ষ তৎপর হয়েছে। দক্ষিণবঙ্গে এখনো বর্ষা ঢোকেনি ঠিকই, তবে আর কিছুদিনের মধ্যেই কলকাতায় এই দৃশ্য দেখা যাবে। জল থই থই কলকাতা, প্রতি বর্ষার চেনা ছবি। ভরা বর্ষায় শহরের বিভিন্ন জায়গায় জল জমে যায়। অনেক ক্ষেত্রেই জমা জলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুর্ঘটনা, এমনকি মৃত্যু পর্যন্ত হয়। এই ধরনের ঘটনা ঠেকাতে এবছর নয়া পদক্ষেপ করল কলকাতা পুরসভা। ভরা বর্ষার আগেই জলমগ্ন হতে পারে এমন জায়গাগুলি চিহ্নিত করা হয়েছে। এই সব এলাকায় যত ল্যাম্পপোস্ট রয়েছে সেগুলি পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসির চাদরে মুড়ে ফেলা হচ্ছে। মাটি থেকে 7 ফুট পর্যন্ত এই ধরনের চাদরে মুড়ে ফেলা হচ্ছে ল্যাম্পপোস্টগুলি। সমস্ত বাতি স্তম্ভে এইভাবেই পিভিসি থেকে পাওয়া সেই চাদর লাগিয়ে দিচ্ছে কলকাতা পুরসভা। এই চাদর যেমন ওয়াটারপ্রুফ, তেমনি বর্ষায় যদি কোনোভাবে এই ধরনের ল্যাম্পপোস্টগুলি শর্ট সার্কিট হয়ে থাকে, সেখান থেকে যাতে মানুষের বিপদ না ঘটে, তার জন্যই কলকাতা পুরসভার এই প্রয়াস। পুরসভা সূত্রে খবর, কলকাতায় 3.5 লক্ষেরও বেশি ল্যাম্পপোস্ট রয়েছে। 70,000-এর মতো ত্রিফলা বাতিস্তম্ভ। ভরা বর্ষার আগে ধাপে ধাপে সবকটি পোস্টই পিভিসির চাদরে মুড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা পুর প্রশাসন। এজন্য পর্যাপ্ত বরাদ্দ করা হয়েছে। ঝটপট গুরুত্বপূর্ণ খবরগুলো এক নজরে দেখে নি, এক ঝলকে। অনুব্রত বিতর্কে জি24 ঘন্টা এক্সক্লুসিভ কাজল শেখ অডিও ভাইরাল নিয়ে শুভেন্দুর দোষারোপ কোর্টে টেনে নিয়ে যাব। চ্যালেঞ্জ কাজলে, সংযত হয়ে কথা বলা উচিত, অনুব্রতকে বার্তা বীরভূমের তৃণমূল নেতা। এবার কেষ্টর পর বিক্রমজিৎ সাউকে তলব। কেষ্টর হয়ে সওয়াল করে দলের তোপে বিক্রমজিৎ সাউকে জিজ্ঞাসাবাদের জন্য তলব। কলকাতার কাছে নৃশংস ঘটনা, ভাইরাল ভিডিও, মোবাইল চুরি করার অভিযোগ, নৃশংস অত্যাচার, এক কিশোরকে টাঙিয়ে রাখা হয় বলে অভিযোগ, অভিযুক্ত ব্যবসায়ী বেপাত্তা। রাজ্যে বিপুল অস্ত্র ভাণ্ডারের খোঁজ, এবার পানিহাটিতে মিলল অস্ত্র, আগ্নেয়াস্ত্র সহ প্রচুর কার্তুজ উদ্ধার, অভিযুক্ত পানিহাটির তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠ বলে অভিযোগ। ভাবুন, একটা মোবাইলের জন্য একটা ছেলেকে এমন শাস্তি দেওয়া যায়। ভাবুন, আম পাড়া নিয়ে তর্কাতর্কি থেকে বৌদির মুন্ডুটা কেটে ফেলা যায়। আম
কি সুস্বাদু, কি রসালো আমাদের জাতীয় ফল, এই আম এমন কুৎসিত পরিণতি ডেকে আনতে পারে। আজও একটা ঘটনা ঘটেছে, ওই আম পাড়াকে ঘিরে যত গোলমাল। কেন আম পাড়ছে? আসলে আমের ফলনও বছরে বিরাট হয়েছে, আর আম দেখে লোভ সামলানো বাঙালি কবেই বা পেরেছে। এবার বন্ধুদের মধ্যে এই আম পাড়া নিয়ে তর্কাতর্কি, মারধর, হাতাহাতি, সেখান থেকে একজনের মৃত্যু। আবুল, আম মৃত্যু ডেকে আনছে। গাছ থেকে আম পাড়াকে কেন্দ্র করে বচসা, আর সেই বচসাকে কেন্দ্র করে হাতাহাতিতে প্রাণ গেল এক যুবকের। ঘটনাটি উত্তর 24 পরগনার গোবরডাঙ্গার বেরগুম পঞ্চায়েত এলাকার। ঘটনার সূত্রপাত রবিবার দুপুরে। স্থানীয়দের দাবি, আমপাড়া ঘিরে প্রথমে 2 নাবালকের ঝামেলা শুরু হয়। সোমবার সন্ধ্যায় তা নিয়েই 2 নাবালকের অভিভাবকদের মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। অভিযোগ, তারপরেই বশির মণ্ডলের ওপর চড়াও হয় এলাকারই যুবক রাজিবুল মণ্ডল। মাথায় ও ঘাড়ে এলো পাথারি আঘাতে ঘটনাস্থলে লুটিয়ে পড়ে বশির। দুজনে আম বাগানে বসেছিল, বসে থেকে কি মানে ওরা খুঁটি বাড়ি করে ঝগড়া বেঁধে দুজনাই মারামারি করতে করতে ওর এমনভাবে মেরেছে, মেরে ওর ফ্ল্যাট করে দিয়েছে। গন্ডগোলটা কি নিয়ে হয়েছে, মানে ওরা আমপাড়া করে বাচ্চালে আমপাড়ার বাড়ি, তোর বাচ্চা আম পাড়ে, আমার বাচ্চা আম পাড়ে, এই হচ্ছে ওদের ফ্যাক্টর। ওরা যে পাশের ওর বাড়ির পাশে বাগান আছে, আম বাগান, ওখানে বন্ধু বান্ধব মিলে সবাই আড্ডা মারছিল, কথা বলছিল। হ্যাঁ, বশিক আর ওই যে ছেলেটার সাথে ঝামেলা হয়েছে রজিবুল, তো ঝামেলা হয়েছিল। রজিবুল ছেলেটা এমনি একটু গার বলটল সবই দেখায় কম বেশি। বশিরকে প্রথমে হাবড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। অবস্থার অবনতি হওয়ায় সেখান থেকে স্থানান্তরিত করা হয় বারাসাত মেডিকেল কলেজে। মঙ্গলবার দুপুরে মৃত্যু হয় বশিরের। গাছের গোড়ায় পড়ে আছে। কিভাবে পড়েছিল? ওই একদম মাল খালি যেন পড়ে থাকে, এবং চিৎপাত না লাশের মতো পড়ে আছে। তারপরে কি করলেন? তারপর ভ্যান ছিল, ভ্যান এনে বাড়িতে নিয়ে গেলাম। বাড়িতে গিয়ে রাস্তায় আসলাম, রাস্তাতে এনে গাড়ি করে তার হাসপাতালে নিয়ে গেলাম। অভিযোগ পাওয়ার 12 ঘন্টার মধ্যেই অভিযুক্ত রাজিবুলকে গ্রেফতার করে গোবরডাঙ্গা থানার পুলিশ। রাজিবুলের দাবি, বশিরকে মারার উদ্দেশ্য ছিল না তার। আমি একটা আম গাছের গোড়ায় দাঁড়িয়েছিলাম, আমার গলা টিপে ধরলো, ঝুড়ির মধ্যে ফেলে দিয়েছিলাম। ওই জায়গায় আমি পিছন দিয়ে হাত চেলেছিলাম। তারপরে 2-3টে হাত চালালাম, ওই গলা চেপে ধরেছিল, ও আমও চেপে ধরেছিলাম। এই অবধি, বেশি আমি কিছু করিনি। আম পাড়ার জন্য মারেন? আমি তো ওর আম পাড়ার জন্য মারিনি। আমপাড়া নিয়ে বিবাদের পরিণতি কি হতে পারে, শনিবারই তা চাক্ষুষ করেছেন রাজ্যবাসী। বাসন্তীতে বৌদিকে খুন করে কাটা মুন্ডু হাতে রাস্তায় ঘুরতে দেখা গিয়েছিল দেওরকে। নারকেও সেই ঘটনার রেশ এখনো কাটেনি, আর তার মধ্যেই প্রতিবেশীর হাতে প্রাণ গেল যুবকের। প্রশ্ন একটাই, সামান্য বিবাদকে ঘিরে কেন এত খুনোখুনি? সমাজ কতটা অসহিষ্ণু হয়ে পড়লে এমনটা হয়? বাংলার গাছপাকা আম যাচ্ছিল বিহারে, একটু আধটু নয়, ঝুড়ি ঝুড়ি। সেই আমি মাঝপথে উধাও। ভালো লাভের আশা করেছিলেন, কিন্তু লাভ তো দূর, এখন ঘুম ছুটছে আম ব্যবসায়ী গোলাম মোর্তাজা মোল্লার। তার দাবি, বিহারের বেথুয়া থেকে বড় অর্ডার পেয়েছিলেন, মিলে গিয়েছিল 3.5 লক্ষ টাকা অ্যাডভান্স। আর সেই মতো রবিবার রাতে একটি লরি ভাড়া করে তাতে 8 টন ভালো মানের হিমসাগর আম বোঝাই করেছিলেন। গাড়ি মালিকের বাড়ি হলো কলকাতায়, আর যে গাড়িটা দেয় তার বাড়ি হলো দেগঙ্গা, বেলপুর বাড়ি, হাবিবুল্লাহ নাম। ওরা 3টে ছেলে এসে গাড়িটা আমাদের গাড়িটা দেয়। আমরা গাড়িটায় আপনার মাল লোড করি 8 টন, 10 টনের গাড়ি 8 টন মাল লোড করেছি। ব্যবসায়িক দাবি, গাড়ি ভাড়া বাবদ আগাম 25,000 টাকা দেওয়া হয় গাড়ির মালিককে, কিন্তু মাঝপথে তেল তোলার জন্য আরো 10,000 টাকা চায় গাড়ি চালক। তারপর 10,000 টাকা দাও, তারা বলছি না, এখন এই মুহূর্তে আমাদের ফোনে টাকা নেই, আমরা দিতে পারছি না, তুমি যথারীতিভাবে মালটা নিয়ে যাও, কাঁচা মাল ভাই নষ্ট হয়ে যাবে, ওখানে পৌঁছে যাবার সাথে সাথে তোমাকে টাকা পেমেন্ট করা হবে। ও কি করলো, ও আমাদের সঙ্গে বললো যে ঠিক আছে যাচ্ছি বলে রাস্তার মাথায় সেখান থেকে সুইচ অফ করলো, আমাদের সঙ্গে কোনো যোগাযোগ বিচ্ছিন্ন করে দিল। মাঝপথে লক্ষাধিক টাকার আম সহ লরিটি উধাও হয়ে যায় বলে অভিযোগ আম ব্যবসায়ী। যে চাষিদের থেকে আম কিনেছিলেন মোর্তাজা, পাওনা চেয়ে সেই চাষিরা চাপ দিতে থাকেন।
রাস্তায় গায়েব হয়ে গেছে। কতটা আম? ও 8 টন। 8 টন আম কি পাকা আম? পুরো পাকা আম। আপনার ঈদ কুরবানি দেবো বলে এখানে দিয়েছি, লগত পয়সা দেবে বলে নিয়েছে, জামা কাপড় কিনতে হবে বাচ্চা কাচ্চাদের, সেই যে আম লুট হয়ে গেছে। কি চাইছেন? টাকা লাগবে, টাকা চাই আমরা ঝাঁকে দিচ্ছি, তাকে ধরছি এখন। মাটিয়া থানায় গাড়ির মালিক ও চালকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন আম ব্যবসায়ী। তদন্ত শুরু করেছে পুলিশ। ঘটনায় আতঙ্কিত বসিরহাটের আম ব্যবসায়ীরা। সত্যি অপ্রিয় হয় আমরা সবাই জানি, তবু বলবো আপনার অনেক সময় ভালো নাও লাগতে পারে, তবু শুনুন, কারণ সত্যি শোনা জরুরি। রোজ রাত 8:55। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।